নমস্কার। আজকের 7:30টার লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। একটু সময়ও লাগতে পারে, কিন্তু যারা শোনার তারা ধৈর্য ধরে শুনবেন, আর যাদের প্রয়োজন নেই তারা শুনবেন না। এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন নেওয়ার কথা বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে 2016 প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ডিজেবল আছে এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, রাজ্য সরকার শিক্ষাকর্মীদের তাদের যে ভুলের কারণে শিক্ষাকর্মীদের আগেই আপনাদের থেকে দলচ্যুত করেছে, তাদের কি করুণ অবস্থা আমি আসবো এক এক করে। যে পরীক্ষাটা লিখে নিয়ে এসেছিল মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন বিনোদ কুমার, তার যে MA ফাইলে যে রিটেন আছে, রিটেন সাবমিশন, আপনারা চাইলে আমি আপনাদের দিয়ে দেবো বা আপনাদের কাছেও আছে। তিনি কিন্তু অ্যাফোরসেড ভ্যাকেন্সির উপরে সাস ডিক্লেয়ার পোস্টে নিয়োগের কথা বলেন। কিন্তু একটা পরীক্ষা হয় দেখেছেন, নতুনদের মিশিয়ে দিয়েছে, নানান জটিলতার সৃষ্টি হয়েছে। অ্যাফোরসেড পোস্ট মিনস 2016 সালের বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে OH, VH কমে গেছে। তারপরে ভূগোল, ফিজিক্যাল সায়েন্স পার্টিকুলার বিষয়ে কমে গেছে, সামগ্রিকভাবে বেড়েছে। কিন্তু লড়াই শুরু, আমি একটা তথ্য দিয়ে বলি। ধরুন 2016 সালে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ VH ভ্যাকেন্সি ছিল 61, এখন ভ্যাকেন্সি হয়েছে 21, এতদিন পরে। তাহলে লড়াই শুরু হওয়ার আগেই অর্ধেকের বেশি সংখ্যক তারা তো পরীক্ষায় বসার আগেই ডাক পাবেন না। এই অসংখ্য এরকম ভুল আছে। আমি লাইভ দীর্ঘায়িত করব না, একেবারে তথ্যে আসব। অসংখ্য ভুল আছে। EWS ক্যাটাগরি ছিলই না, সেখানে যুক্ত করেছে। কি লজিক দিয়েছে? একটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। হ্যাঁ, নতুন বিজ্ঞপ্তি দিতে কে নিষেধ করেছে? 2016 প্যানেল আলাদা। সেই সময় যারা পরীক্ষায় বসেছিলেন তারা আলাদাভাবে সেই পরীক্ষায় বসবেন। নতুন চাকরি প্রার্থী 10-15 বছর ধরে নিয়োগ নেই, তাদের জন্য আলাদা রুল ফ্রেম করুক, সেখানে EWS আসুক, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ LD, OH, VH, সমস্ত কিছু আসুক, সমস্ত প্যারামিটার মেনে, কোনো আপত্তি ছিল না। এই যে পরীক্ষাটা নেওয়া হয়েছে, এই পরীক্ষার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এবং আমার কথাই তো সব নয়, এ রাজ্যে বড় বড় জ্ঞানী গুণী আইনজীবী আছেন, সরকার পক্ষের অনেক জ্ঞানী গুণী আইনজীবী রয়েছেন, কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে রাখছেন। এই যে 10 নম্বর যেটা আছে না, 80% সম্ভাবনা এটা বাতিল হয়ে যাওয়ার। এটা অপ্রত্যাশিত হলেও এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার, তিনি তো আমলা, তিনি তো আর সরকার চালান না, তিনি তার লেখা লিখেছে। তিনি তার রিটেন সাবমিশনে বলে দিয়েছেন যে অ্যাফোরসেড পোস্টে 16 সাল আলাদা, নতুন আলাদা, তিনি লিখে দিয়েছেন, কিন্তু সরকার মিলিয়েছে। এখন খুব আশ্চর্যজনকভাবে এই যে যারা বিদ্যালয়ে পড়াচ্ছেন শিক্ষকদের, তাদের এক্সটেনশন কেন আগস্ট মাস পর্যন্ত হলো? খুব তাৎপর্যপূর্ণভাবে সরকার এই কাজটা কৌশলে করলো। আপনাদের যদি ভোটের আগে নিয়োগটা না দেয়, দিতে পারবে না, যদি না দেয়, তারপরে ভোটের পর, এবার ভোটের পর দিদি যদি ফিরে আসে
তাহলে বুঝবেন আপনাদের কপালে আবার মূলো ঝুলবে। আর দিদি যদি না ফিরে আসে তাহলে যারা আসবে তারা বলবে আমরা কি করব। মানে সেই আপনাদের আবার ঝুলতে হবে। কাদের? এসএসসি 2016 প্যানেল। এখন এইরকম একটা আবহাওয়ার মধ্যে আমরা যে পরীক্ষায় বসেছিলাম, যে পরীক্ষায় আমাদের বসার কথা ছিল না, সেই পরীক্ষায় আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা প্রায় 1100 জনের মতো ডাক পাননি। তার মধ্যে বহু দৃষ্টিহীন আছে, শুক্লা বিশ্বাসদের মতো, ত্রিদীপ রয় সহ বহু আছে। এডুকেশন, কম্পিউটার সায়েন্স, সত্যব্রত জানারা, হরিপদ বল্লভ অধিকারীরা ডাক পাননি। তাহলে এদের ভবিষ্যৎ কি? এই মর্মে আমরা আন্দোলনে গিয়েছিলাম। তো আমি তো আগেই বললাম 1100 জন ডাক পাননি, কিন্তু কেউ আসেননি। যেমন করে আমরা পহেলা, কেউ আসেননি বলতে কি 20 জন এসেছিল, তাও শেষের দিকে মানে চলে গেছে বলতে পারেন। এখন যারা ডাক পেলেন না তারাও আসছেন না। আমরা কিন্তু 1 সেপ্টেম্বর কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা, এই হচ্ছে সেই এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের সিগনেচার। আমরা কিন্তু সেদিনও বলেছিলাম এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে অ্যাফোরসেড আর ডিক্লেয়ার ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করতে হবে। যোগ্যদের শিক্ষকদের, শিক্ষিকাদের বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে। আপনারা সেদিনও আসেননি। এখন পরীক্ষা দিয়ে 1100 জন পেলেন না, এখন কান্নাকাটি করছেন। আমি বলেছিলাম এই পরীক্ষা আমাদের জন্য নয়। 4 সেপ্টেম্বর বিধানসভায় অভিযানে গিয়েছিলাম, ফের সেদিনও আসেননি। দেখছেন আজকের পরিস্থিতি। আমরা 16 জুন বিধানসভা অভিযান রেখেছিলাম যে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে বিল পাস করতে হবে আনটেন্টেড শিক্ষকদের, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের চাকরি ফেরাক রাজ্য সরকার। সেদিন 2,500-3,000 লোক ছিল। সরকার ভয় পেয়ে বিধানসভার মাননীয় স্পিকার জনগণের দাবি মেনে আমাদের সাথে আলোচনায় বসেছিলেন এবং বিধানসভাতে, যদিও তার আগে আমাদের এক দলকে সরকারি মদতে তারা বিধানসভায় পৌঁছে গিয়েছিল। কাজের কাজ কি হয়েছে আপনারা জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। সেদিন মাননীয় স্পিকার কিন্তু বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনায় বসাবো। সরকার পক্ষের চিফ হুইপ নির্মল ঘোষ তিনিও বলেছিলেন যে আমরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার আমরাই বসানোর ব্যবস্থা করব। নির্মল ঘোষ বলেছিলেন বিধানসভার মাননীয় স্পিকার, কিন্তু আজও হয়নি। এই বিধানসভায় বিল আনা বিষয়টা কি? আমরা এই যে 18ই ডিসেম্বর আমরা বিকাশ ভবনের ডেপুটেশন, আমাদের যে দাবিসমূহ, যারা ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি, এই মর্মে আমরা বিকাশ ভবনে যাই এবং শিক্ষা দপ্তরের মাননীয় সেক্রেটারি, তার সাথে আমাদের সেদিনই দীর্ঘ আলোচনা হয় এবং তিনি পরে আমাদের সময় দেন 22 তারিখ। সেখানে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা বিভিন্ন দাবি রেখেছি আমাদের। এগুলো তো দাবি নয়, এগুলো সরকারকে এটাই করতে হবে। আমি বলছি সরকার আমাদের বক্তব্যটা ভেবে দেখুক। আমি যদি বলি যে এটাই করতে হবে, মুখ্যমন্ত্রী ইগোতে নিয়ে নেবেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা ভাববেন বাপরে বাপ কত বড় কথা। বলে হ্যাঁ, আপনারা ভুল করছেন। সুপ্রিম কোর্ট একসঙ্গে নিতে বলেনি। যেখানে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে, কনসার্ন ভ্যাকেন্সি, চিৎকার করে বলবেন কোথায় কমিয়েছি, ভ্যাকেন্সি তো বাড়িয়েছি, 18,000 ছিল 35,000 করেছি। না না, আমরা তথ্য দিয়ে বললাম যে এই ভ্যাকেন্সি যদি এই মুহূর্তে বাড়ানো যায়
তাহলে আরো ভ্যাকান্সি বাড়ানো যায়। এই মুহূর্তে যদি 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আউট হয়, তার মানে গেজেটে 19-20 করা যায়, তার মানে আরো 1 লক্ষ ভ্যাকেন্সি বানানো যায়। দিন না, আরো 50,000 ভ্যাকেন্সি জুড়ে এসএসসি 2016 প্যানেলের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের লোয়েস্ট কাট অফ ধরে, সেটাকেই কাট অফ ধরে আপনারা নিয়োগের ব্যবস্থা করুন। কারণ সুপ্রিম কোর্ট বলেছে আনটেন্টেডদের রক্ষা করতে হবে। কারণ একটা তো গন্ডগোল হয়েছে, চুরি হয়েছে, সেই চুরির জন্য চাকরি চলে গেছে। সুতরাং রাজ্য সরকারকে তো এটুকু দায়িত্ব নিতে হবে। তাহলে এসএসসি 2016 প্যানেলের যে লোয়েস্ট কাট অফ, সেটাকে কাট অফ করুন, যত ভ্যাকেন্সি বাড়াতে হয় তাই বাড়ান, কোনো আপত্তি নেই। নাম্বার 1, রাজ্য বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমরা 18ই ডিসেম্বরও চিঠি দিয়েছি এবং 22শে ডিসেম্বরও চিঠি, এটা 22শে ডিসেম্বরে, যে আমরা আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাই। মাননীয় চেয়ারম্যান এবং যিনি শিক্ষা দপ্তরের সেক্রেটারি আছেন তারা বলেছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করবেন। আমরা এই সপ্তাহ নিশ্চিতভাবে তাদের মুখ পানে তাকিয়ে থাকব যে তারা স্বেচ্ছায় আমাদের সাথে বর্তমান পরিস্থিতির মোকাবিলায় বা আমাদের বক্তব্য তাদের কাছে জানাতে চাই, তারা আলোচনায় বসুক। রাজ্য বিধানসভায় বিল এনে শিক্ষাকর্মী সহ, যোগ্য শিক্ষাকর্মী সহ সরকার প্রত্যেকের চাকরি ফেরাতে পারে ধারাবাহিকতা সহ। কারো যদি মনে হয় যে কোর্ট অফ কন্টেম্পট হবে, কোর্টে যাবে। যদি হিসাব করেন তাহলে তো এই ভোটের আগে তো কিছু হবে না, মুখ্যমন্ত্রীর ভোটটা তো ভালো হবে। এ মুখ্যমন্ত্রী চাকরি ফিরিয়ে দিল, কন্টেম্পট হবে পরে হবে, কি হবে আমরা জানি। সরকার যদি বিধানসভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেয়, কোর্ট 100% ভাববে। এবং সর্বসম্মত কেন বললাম, আপনারা জানেন আমি রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা, তাকে আমি ফোন করেছিলাম যে মাননীয় বিরোধী দলনেতা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তিনি আমাকে বলেন যে বিজেপির যে পার্টি অফিস, ওটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের পাশে আর কি, যে সেখানে আপনি আসুন, আমরা সেখানে যাই। বিরোধী দলনেতাও বলেন যে রাজ্য সরকার যদি বিল আনে, বিরোধী দল সর্বসম্মতভাবে সাপোর্ট করবে এবং সাপোর্ট করবেন। তারও প্রমাণ যদি আপনারা দেখেন যে 3রা সেপ্টেম্বর 2025 রাজ্যের বিরোধী দলনেতা মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলেন এই মর্মে, যদিও সেটা তার পরের দিন বিধানসভার শেষ অধিবেশন ছিল আর এগোয়নি। সুতরাং বিরোধী দলও এই মর্মে রাজি আছে। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাখছি। এখন আমরা দাবি করেছিলাম যে এই যে বিলটা যদি পাশ করে সরকার, কোর্ট 100% ভাববে। না ভাবলে কোর্টেরও তো দায় আছে না, দায় নেই। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল কে? রাজ্য সরকার। কোর্ট কি করতে পারছেন? তাহলে কোর্টের তো একটা পাওয়ার আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোর্টের তো একটা পাওয়ার আছে। যেখানে মানুষ প্রতারিত হয়, যেখানে মানুষের বেঁচে থাকা দুরূহ হয়ে যায়,
যারা দুর্নীতি করেছে বা চুরি করেছে, মানে অন্যায় কাজ করেছে, আমি তাদের পক্ষে বলবো না, আমি বলবো যারা জেনুইন, তাদের তো বাঁচার অধিকার। এই রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের সেই গণতান্ত্রিক পিলারের মধ্যে বিচার ব্যবস্থাও পড়ে, এটা এড়িয়ে গেলে চলবে না। তা আমরা বলেছিলাম যে এই বিল বিধানসভায় আনুক রাজ্য সরকার। আমরা বলছি ভোটের আগে এই বিল যদি, এই যে শীতকালীন অধিবেশন আছে বিধানসভায়, এটাই শেষ অধিবেশন রাজ্য সরকারের, এই যে টেনিওরটা চলছে, সেখানে মুখ্যমন্ত্রী এই বিল আনুক। এবং যে সিবিআই তদন্ত অনুযায়ী টেন্টেড চিহ্নিত হয়েছে, তাহলে সিবিআই তদন্ত অনুযায়ী ওএমআর শিট যা আছে সেটা প্রকাশ করে দিন। টেন্টেড তালিকা তো দেয়াই হয়ে গেছে, আর কি? সরকারের পলিসি হোক যে একটা ডিস্টারবেন্স নিশ্চিত হয়েছে, সরকারের পলিসি হোক এই হলো আমার যোগ্য তালিকা, মানে আনটেন্টেড। মাইলর্ড কোর্ট, আমার সরকার বিধানসভায় এই বিল পাশ করেছে, আমার সরকারের এক্সিকিউটিভ ডিসিশন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে ডিসিশন। আমরা দেখব কে কোর্টে যায়, নিশ্চয়ই কোর্টে যেতে পারে, কোর্টে হবে, কোর্ট নিশ্চয়ই ভাববেন, আমরা বলছি ভাববেন। এখানে একজনও আনটেন্টেড শিক্ষকদের বঞ্চিত হওয়ার রাস্তা নেই, সবাই বিদ্যালয়ে ফিরবে। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, যারা চাতক পাখির মতো এত বছর ধরে বিএড পড়ে বসে আছে, বাবা মার জমি জায়গা সোনা দানা মায়ের বন্ধক রেখে বিএড পড়েছে শিক্ষক হবেন বলে, তারাও বেশি বেশি সংখ্যক বিদ্যালয়ে ফিরবেন। আর পরীক্ষা, এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন আলাদা। এসএসসি 2016 প্যানেলে যারা যারা পরীক্ষায় বসেছিল 2016 সালে, তাদের মধ্যে থেকে টেন্টেড আউট, এভরিবডি পরীক্ষায় বসবে অ্যাকর্ডিং টু 3 এপ্রিল 2025 যে মূল রায়। ফ্রেশ সিলেকশন, নট এক্সামিনেশন। এখন হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন? ফ্রেশ সিলেকশনের মানে যদি এক্সামিনেশন হয়, দ্যাটস ওকে, ক্লারিফিকেশন চাইতে হবে। আমরা বলেছিলাম এসএসসি এই যে 2016 প্যানেলে যারা আনটেন্টেড শিক্ষক যারা বর্তমানে বিদ্যালয়ে পড়াচ্ছেন, তারা প্রত্যেকে যোগ্য, মানে প্রত্যেকে আনটেন্টেড। এর মধ্যে রয়েছে একটা অংশ আছে প্যানেল এক্সপায়ার। এখন দেখুন, প্যানেল এক্সপায়ারকে সস্তা পাবলিসিটির জন্য যদি অযোগ্য বলে দেওয়া হয়, সেটা অন্যায় হবে। আমার ঘোষিত নীতি, ঘোষিত আওয়াজ, একজন দাগি, মানে যে ঘুষ দিয়েছে, যে কোনো নেতার 5 এটে চাকরি নিয়েছে, আমি তার বিরুদ্ধে। সে যদি আমিও হই, আমাকেও আপনারা নিন্দা, মানে আমার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন। আমি বলছি যারা প্যানেল এক্সপায়ার, কেন প্যানেল এক্সপায়ার হয়েছিল? এই যে টেন্টেড যারা, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল, ওই অঙ্কিত অধিকারীর মতো কিছু লোককে, এসএসসির সবাই যে চোর তা নয়, কিছু প্রভাবশালী চোরেরা এদেরকে চাকরিটা দিয়ে দিয়েছিল, যার ফলে এদের চাকরি দেওয়ার কারণে ওরা প্যানেল এক্সপায়ার হয়েছে। আরও যদি বলেন, যাদের ব্রেনটা টাটকা আছে তারা জানেন সেই সময় দাড়িভিট কাণ্ড হয়েছিল অ্যারাবিক বাংলা বিষয় নিয়ে, লোকসভা ভোট ছিল, এসএসসির অপদার্থতা ছিল, তারা পেরে ওঠেনি, কারণ তারা তো এইসব দুর্নীতিগুলো করবে। সেই সময় তো মাননীয় সিদ্ধার্থ মজুমদার ছিল না, চোর সুবীর এসেছিল, তাই না? এখন দেখুন, এই কায়দাটা করবে বলে ওদেরকে নিয়োগ দিতে পারেনি, তারা প্রত্যেকে আনটেন্টেড। সুপ্রিম কোর্ট যদিও এই অংশটাকে, যেহেতু প্যানেল এক্সপায়ার আর প্যানেল ভুক্ত,
সময়ের মধ্যে, আইনগত বিষয় বলছে ইল্লিগ্যাল। তাহলে আমরা বলছি এই যে দুটো অংশ আছে, রাজ্য সরকার দুটো তালিকা বিদ্যালয়গুলো ডিআই অফিসে পাঠিয়েছিল, দুটো তালিকাই পৃথক পৃথক ভাবে প্রস্তুত করুন, আর তারা প্রত্যেকেই আনটেন্টেড সেই ব্যাখ্যা আপনারা দিন। দেখুন, সর্বযুগে ছিল এদেরকে কিছু অসাধু মানুষ সর্বযুগে থাকে, যারা প্যানেল এক্সপায়ার, তাদের মধ্যে যদি বা গোটার মধ্যে যদি কেন দাগি থাকে, আমি তো আগেই বলেছি আমি তার বিরুদ্ধে, কিন্তু যিনি কলঙ্ক করলেন না তাকে টেন্টেড প্রমাণ করার অপচেষ্টা, সেটাও কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে অত্যন্ত খারাপ পদক্ষেপ। আমাদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার এই আনটেন্টেড শিক্ষকদের যারা বিদ্যালয়ে পড়াচ্ছেন তাদের অ্যাজ হোল লিস্ট বিধানসভায় নিয়ে সেই লিস্টটাকেই সর্বসম্মতক্রমে আপনারা বিল পাশ করুন। আমরা বলতে চাই রাজ্য সরকার যদি এই পদক্ষেপ নেয়, দেখুন সংক্ষেপে বলছি, এটা সুনির্ভর বসুর একটা কথা ছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরাই তো লড়াইটা করি, আমরাই তো লড়াইটা লড়ি, আমরা বুক পেতে দেব মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুধু বিলটা পাস করে দিন, আমরা দেখে নেব, আমরা ছাড়া কাউকে রাস্তায় পাবেন না, আর সে আন্দোলনে আপনার কোনো ড্যামেজ হবে না। আমরা রাস্তায় নামলেই আপনার ড্যামেজ হবে, আপনার সরকারের ড্যামেজ হবে, আমি বলছি। সুতরাং আমরা আপনার সরকার আপনার চেয়ারটাকে উপড়ে ফেলার জন্য বলছি না, আমরা সমস্যার সমাধান, এই সমস্যার সমাধানের জন্যই আমরা 22শে ডিসেম্বর 18ই ডিসেম্বরের পরবর্তী সময়ে শিক্ষা দপ্তরের প্রায় সমস্ত আধিকারিকের সাথে আমরা কিন্তু এই বক্তব্য তুলে ধরেছি। আমরা এই ভিডিওর মাধ্যমে রাজ্যের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু, আমরা তাদের সরাসরি সাক্ষাতের প্রার্থনা করছি, তারা যেন আমাদের সাথে আলোচনায় বসেন অতি শীঘ্র। আমরা বলবো না অন্যথায় কি করব, শূন্যথায় কি করব, বলবো না। আমরা বলতে চাই শীতকালীন অধিবেশন বিধানসভায় আপনারা আনুন, নইলে আপনারা বলে দিন 1100 জন সত্যব্রত জানারা, যারা ডাক পেলেন না, শুক্লা বিশ্বাসদের মতো দৃষ্টিহীন, যাদের ভ্যাকেন্সি ছিল 61 সেটা কমিয়ে এনেছেন 21, তাহলে লড়াই শুরু হওয়ার আগেই তো তারা 56 জন জয়েন করেছিল, এতজন বাদ গেছে, এটা ভুল নয়। আমাদের বিদ্যা বুদ্ধিটাকে ব্যবহার করুন। আমরা বলবো এখন সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। আমরা ঠুনকো বিরোধিতায় যাব না, কিন্তু সমস্যা সমাধানের পথ না খুঁজে রাজ্য সরকার তারা যদি এই 900 থেকে 1100 জনকে বলি চড়িয়ে দেয় যে তোমাদের জন্য আমরা ওটাই ভাববো, ওখানে টেবিল মুছবে, ওইখানে তোমরা সিভিক করে দেব, তা হবে না, তা হবে না। আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী, আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে চাই। আমি এই বক্তব্য দেওয়ার প্রাককালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় চিঠি লিখেছি যে আমাদের দাবি কি, আমাদের বক্তব্য কি, আপনি শুনুন। যে পরীক্ষাটা সংগঠিত হয়েছে সেই পরীক্ষায় কেসে কেসে জর্জরিত, হাজারো মামলা, কেন এত মামলা হবে?
আপনার যে বিনোদ কুমার, তিনি তো রিটেনে দিয়ে দিয়েছেন যে আমি তো দুটোকে একসঙ্গে নিতে বলিনি। তাহলে সরকার কোন আইনজীবীদের কোন পরামর্শে এমন পরীক্ষা নিল যাতে আদতে আপনার সরকারি মেলাই হবে? এখন এক্সটেনশন নিয়েছেন আগস্ট পর্যন্ত, সময় আছে এখনো। দুটো যদি পরীক্ষা যদি নেবারই হয়, দুটো আলাদা করুন, কোনো মামলা হবে না, আইনগত সমস্যা থাকবে না। নইলে এই পরীক্ষাতেও আইনগত সমস্যা থাকবে, আবার ঝুলবে। আর চাকরিহারাদের এবং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমার সহপাঠীরা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, আপনারা এক হতে পারেননি বলে আজকের দিন পর্যন্ত রাজ্য সরকার কিন্তু আপনাদের নিয়ে খেললো। এই ভোট পেরিয়ে যাবে, তারপরে আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। রাজ্য সরকার যদি নিজেরাই এগিয়ে আসেন, তাদেরকে আমরা সহযোগিতাই করতে চাই। আমরা এই সপ্তাহটা দেখব রাজ্য বিধানসভায় যেদিন শীতকালীন অধিবেশন শুরু হবে, অন্যথায় সেদিনই হবে বিধানসভা অভিযান। সেদিনই বিধানসভা অভিযান হবে। নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা আর আমাদের 2016 প্যানেলের যারা আছেন, যারা আসবেন, অনেকে তো ভাবছেন যে পেয়ে গেছি। পেয়ে যাননি ভাই বন্ধু আমার, চাকরিহারা যোগ্য শিক্ষক পেয়ে যাননি, অত সোজা নয়। যারা ডাক পায়নি তাদের ভবিষ্যৎ, তাদের কি হবে সেটা না বলে আপনারা কেউ পেয়ে যাননি, আমি আপনাদের বলে দিলাম, কেউ পেয়ে যাননি। আমরা আলোচনা চাই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই, এইটুকু বলতে চাই। আর একটা অবশ্যই থ্যাংক ইউ জানাবো, যেটুকু আলোচনা হয়েছে রাজ্যের আমাদের স্কুল এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন, তার আলোচনায় আমরা কিছুটা আন্তরিকতা পেয়েছি, আমরা অবশ্যই থ্যাঙ্কফুল। এবং এসএসসির মাননীয় চেয়ারম্যান, তার প্রতিও আমরা থ্যাঙ্কফুল, ধন্যবাদ জানাই। আবার ইংলিশে ভুলভাল না হয়ে যায়। আমরা আশা করব তারা যে দক্ষ মানুষ, তারা যে দীর্ঘদিন ধরে দক্ষতার পরিচয় দিয়ে এসেছেন, এই সমস্যার সমাধানে একেবারে ঘরোয়াভাবে হলেও এ রাজ্যের যোগ্য শিক্ষক, মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সন্তান হিসেবে আমাদের সাথে আলোচনায় বসুক। আমি মুখ্যমন্ত্রীর প্রতি বিনয়ের সঙ্গে বলছি, এই 900 থেকে 1100 জন যারা ডাক পেলেন না, তাদের সমস্যার সমাধান না করে আপনি নিয়োগ দিতে পারবেন না, হবে না, হবে না। আসুন সমাধানের পথ খুঁজি, আসুন সমাধানের পথ খুঁজি। আমরা বলছি, আপনি যদি বিধানসভায় বিলটা আনেন মুখ্যমন্ত্রী, আমরা বুক চিতিয়ে দেব, আমরা বুক চিতিয়ে দেব। আর এই যদি এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের আপনি এত কিছু এলিমেন্ট থাকা সত্ত্বেও শুধু একটু সহানুভূতি, একটু সহযোগিতা করলেই এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়ে আছে, আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মী যাদের 9 মাস ধরে বেতন বন্ধ, তাদের প্রত্যেকের চাকরিটা বেঁচে যায় এখনো, সেটা যদি আপনি না করেন, আমাদের কাছে কি থাকবে? আমি আগেই বলেছি, আপনি না করলে এই করেঙ্গা সেই করেঙ্গা কুছ নেই করেঙ্গা, আমি এটা বলবো না। আমি বলবো 26 সালে ভোটের আগে বুক চিতিয়ে লড়াইটা কিন্তু আমরা লড়বো মুখ্যমন্ত্রী, বুক চিতিয়ে লড়াইটা কিন্তু আমরা লড়বো। যাই হোক, আশা করব, আমি অনেকবার 100 বার বললেও ভুল হয়,
বহুবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। আশা করব আমার বক্তব্য কেউ না কেউ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। আমরা দেখুন, চাকরিহারারা, শিক্ষকদের ক্ষেত্রেই বিশেষ করে বলছি, আমরা এই একটা চিঠি, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, তারপরে 15ই অক্টোবর, 18ই আগস্ট জানেন আমাকে কিভাবে ধরপাকড় করেছিল, সেই চিঠিও আমি মেল করে পাঠিয়েছিলাম সেদিনও। প্রত্যেকটা চিঠিতে ছত্রে ছত্রে আমরা বলেছিলাম আপনারা ভুল করছেন, আপনারা এই এসএসসি 2016 প্যানেলের যে ভ্যাকেন্সি সেটা ফ্রিজ করুন, বা সেই ভ্যাকেন্সির উপর 2016 সালের পরীক্ষা নিন, ফ্রেশ সিলেকশন করুন। ফ্রেশ সিলেকশন কিভাবে করা সম্ভব সেটাও বলেছি। আর যিনি লিখছেন অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, দেখুন এগুলো তো বলেইছি আমি, এগুলো বারবার বলতে হবে না, আমি লাইভটি শেষ করব। এসএসসি যখন একটা নোটিফিকেশন করে, আপনাদের এমন ভুল কেন হবে? আপনারা 2016 সালে ছিল যে ভ্যাকেন্সি, এবার সেই ভ্যাকেন্সিটাকে পুরো তুলে দিলেন। একবার ভাবলেন না যে ওইখানে তো 56 জন চাকরি করতো, তাহলে তো ওদের ভ্যাকেন্সিই নেই, তাহলে তো ওখানেই বাদ দিলেন। তাহলে সরকারের আনটেন্টেড শিক্ষকদের রক্ষা করার যে বক্তব্য সুপ্রিম কোর্ট বলেছিল, ওখানেই তো ভাইলেশন করেছেন। কি ভেবেছেন? ভুল হচ্ছে। আমি বলবো যে আমরাই যে একবারে বিশাল জেনে গেছি, বুঝে গেছি, তা তো নয়। আমরা তো বলছি যে আমরা প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী আপনার সন্তান হিসেবে গিয়ে বসবো, দুই একটা পড়ালেখা কালিরাচর শিখেছি, আমরা বলবো কোথায় কোথায় ভুল হয়েছে, এতদিন আপনারা কি রিটেন দিয়েছেন, কি পরীক্ষা হয়েছে, কি হওয়ার কথা ছিল, কেন এতজন বঞ্চিত হলো, সব বলতাম। মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর নির্ভর করবে। আশা করব এত কিছুর পরেও যদি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী তিনি যদি আমাদের সাথে আলোচনায় না বসেন, তাহলে ধরে নিতে হবে তারা আমাদের অবজ্ঞা করছেন। এবং মাননীয় সেক্রেটারি এবং এসএসসির যিনি চেয়ারম্যান আছেন, তারা দুজনই ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভদ্র মানুষ। আশা করব তাদের কথার মূল্য আছে। তারা বলেছিলেন যে তারা চেষ্টা করবেন। আমার এই বক্তব্যের মাধ্যমে তাদের প্রতি আবেদন, তারা যেন আন্তরিকভাবে চেষ্টাটা করেন। হ্যাঁ, এই আর কি, আর বিশেষ কিছু বললাম না। সবাইকে বলবো, এখনো চাকরিহারা যারা ডাক পেলেন না, আপনারা বাইরে বের হলেন না, এটা সেই গোপাল ভাঁড়ের মতো, নিজের পায়ে নিজে কুড়োল মারা। অনেক সময় বলে ওরা তো প্রাইমারির মাস্টার, কি বোঝে, আমরা তো হাই স্কুলের মাস্টার, ওদের থেকে এক গ্রেড উপরে। দেখুন, প্রাথমিকদের শিক্ষকদের কাছে অনেক কিছু শেখার আছে। 32,000 প্রাথমিক শিক্ষক, এগুলো না বললে সত্যের অপলাপ করা হয়। সুতরাং ভুল যেটা ভুল, সেটাকে সংশোধন করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আর যেটা ভুল সেটাকে এদিক থেকে ওদিকে পেঁচিয়ে এভাবে সেভাবে নিজেকে একটা সুন্দর সুগন্ধি একটা বিশাল কিছু দেখাতে যাওয়াটা ভুলই ভুল। ভুল সংশোধন করে এগিয়ে আসি, এক কাট্টা হয়ে আপনারা লড়াইয়ে নামুন, এক কাট্টা হয়ে আপনারা লড়াইয়ে নামুন। আমি সেজন্যই বলছি, অবশ্যই একটা সপ্তাহ দেখব রাজ্যের এই যে বিধানসভার শীতকালীন অধিবেশন, বা মাননীয় মুখ্যমন্ত্রীর এই তৃতীয়বারের যে টেনিওরে যে লাস্ট মানে শেষ বারের জন্য বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশনের প্রথম দিনই হবে বিধানসভা অভিযান। আমার চাকরি গেছে, আমাদের চাকরি গেছে, আমার লড়াই আমাকেই লড়তে হবে।
এই ভেবে আসুন। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের শেষ আমার একটি কথা, আপনারা প্রত্যেকে আসুন। আপনাদের এই পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়েছে, এই পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত। মনে রাখবেন, আপনারা আনন্দে লাফালাফি করতে পারেন যে 10 নম্বর বাতিল হবে, 80% সুমনদা বলল বাতিল হবে, তাহলে আমাদের বিশাল লাভ হবে। না না মশাই, গেজেটটাই বাতিল হবে। আর গেজেট বাতিল না হলে ভ্যাকান্সি বৃদ্ধি হবে, কোনো অসুবিধা নেই। আমাদের একটাই কথা, এসএসসি 2016 প্যানেল, যারা আনটেন্টেড, যারা বেসিক্যালি সাধারণ ঘরের সন্তান, যারা বেসিক্যালি ঘুষ টুস এসব দেয়নি, তাদের চাকরি কারা অন্যায়, আইন বিরুদ্ধ, সুতরাং সেই কাজটা আমরা হতে দেবো না। এইটুকুই বলে শেষ করছি। সবাই আসুন, যদি সেই দিকে গড়ায় আশা করব নতুন চাকরি প্রার্থী রাজ্যের সর্বস্তরের, আপনারা আসুন। হ্যাঁ, আর কেউ ভাবছেন আমরা প্রমোশন পেয়ে গেছি, 9-10 ছিলাম, 11-12 হয়ে গেছি। না না ভাই, আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, মুখ দেখিয়ে লাভ নেই, তাদের বিষয় আলাদা। কিন্তু আমি বলবো, দেখবেন 22 এপ্রিল 2024 যা যা বলেছিলাম, এতদিনের লড়াই, অনেক কথা তো আপনারা বলেছেন। কেউ বলছে বলতেও ভালো লাগে না, হ্যাঁ, কেউ বলছে ও তো একটা দলের নাম বললো ও তো অমুক দলের টিকিট পেয়ে গেছে, সেটার জন্য লড়ছে। তা মশাই, আমি তো না হয় সেটা পাওয়ার জন্য লড়ছি। আপনারা যারা পাওয়ার জন্য লড়ছেন না, সেই যে পশ্চিমবাংলাতে একটা দুটো লোক নাই, প্রচুর শিক্ষক সংগঠন আছে, বড় বড় ছোট ছোট, কিছু আবার নতুন ভুইফোর শিক্ষক সংগঠন আছে। তা তারা তো লড়তে পারে, তা তারা তো নিশ্চয়ই কোনো দলের টিকিটের জন্য লড়ছে না, তারা মহান মানুষ, তাহলে তারা তো লড়তে পারে, তাও লড়ছে না। আমরা যখন রাজ্য সরকারের এরকম একটা দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, তার বিরুদ্ধে পুরো জীবনকে উৎসর্গ করে আমরা যখন একবার প্রচন্ড সর্বশক্তিমান একটা চোর রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের জীবনকে সঁপে দিয়ে যখন লড়তে যাচ্ছি, তখন আমাদের বলছে ও তো সিপিএম এর টিকিট নেবে। ভাগ্যিস নতুন একটা দল এসেছে, মানে হুমায়ুন কবিরের, সেটা বলে নাই। এই ধরনের আহাম্মকরা মূলত রাজ্য সরকারকে সহযোগিতা করতে চায়, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে। আমরাও রাজ্য সরকারকে সহযোগিতা করতে চাই, যদি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্যদের চাকরি ফেরাই। যাই হোক, এইসব আর কি বলবো। ঠিক আছে, সবাই আসুন। আমি বলবো, যাদের চাকরি গেছে না, যারা চাকরি পাবেন না, নতুনরা ভাবছেন কি 16 সাল 26 সাল পর্যন্ত ঝুললো মামলা, 2026-এর এই পরীক্ষা চলবে 2036। নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়বেন কি? শুধু ঝাঁঝে মরে যাবেন, চাকরি বাঁচাও চাকরি বাঁচাও। ডিএর দাবি ভুলে যান। আরে আপনার চাকরি নাই, আমি আমার ডিএর দাবি, এই জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে সরকারি কর্মচারীদের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের ডিএ বাকি। কেন পাচ্ছে না? কেন দিচ্ছে না সরকার? একসঙ্গে আঘাত আনতে পারছি না বলে, আপনারা পারছেন না বলে। সরকার বুঝে গেছে। আজকে আমাদেরকে সরকার দেখছি, বাবা আমি তো ভালো তাস খেলে দিয়েছি, শিক্ষাকর্মীদের আলাদা করে দিয়েছি, আবার আমি নতুন চাকরি প্রার্থীদের সাথে এই এসএসসি এদের একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পেরেছি, আর আপনারাও টাট্টু ঘোড়ার মতো লাফাচ্ছেন। এই তো কিছু শিক্ষক 16 সালের পেল, আর 900-1100 জন পেল না, এদেরকে একটু আলাদা করে দিতে পারলাম। কেউ ভাবছে আমি তো প্রমোশন পেয়েছি, না না আমি যাব না। কেউ দেখছে আমি তো ডাক পেলে, এই যে টুকরো টুকরো করে দিতে পারলাম। সমস্ত আন্দোলনের ক্ষেত্রে, আরজি করার আন্দোলনের ক্ষেত্রে আপনারা মনে থাকবে, অত বড় একটা গগনচুম্বী আন্দোলন, গ্রাম বাংলার মানুষ জেগে উঠেছিল।
কিছু লোক আন্দোলনটার ইজারা নিতে গেছিল। ইজারা বোঝেন? দখলদারি। তারা শুরু করে দিল, এ আমার পছন্দের লোকটা, গো ব্যাক গো ব্যাক। আরে বাবা, গো ব্যাক বলছেন, তার তো জনসমর্থন আছে, মানুষের মধ্যে তাদেরও তো একটা জনসমর্থন আছে। তাহলে তারা কি হলো, মুখ ফিরিয়ে গেল। আবার ওকে বলছেন গো ব্যাক গো ব্যাক, তারা মুখ ফিরিয়ে গেল। কি করলেন? মুখ্যমন্ত্রী চা খেতে গিয়ে আন্দোলন ধুলিস্যাৎ। মুখ্যমন্ত্রী এটাই চান। আমি আপনাদের বলছি, সংখ্যা তো একটা ফ্যাক্টর, আবার কতটা ফ্যাক্টর অভিজ্ঞতা আপনারা বুঝে নেবেন। পথটা যদি সঠিক হয়, আপনার দাবিটা পুনরুদ্ধারের জন্য, প্রতিষ্ঠার জন্য আপনাকেই লড়তে হবে, বুকটা পেতে দিন। আর এখানে শেষ করছি, অনেক কথা বলবো, আর সবার কাছে আমার নমস্কার রইল। চেষ্টা করেছিলাম, শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছি, যারা খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন। তো আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাব। লড়াইটা দিন, হ্যাঁ, বিভেদ করে মোটামুটি কাদা ছোড়াছুড়ি করলে কি হয়? আমি আপনাকে কাদা ছুড়লাম, আপনি আমাকে কাদা ছুড়লেন, তাহলে কাদাটা কিন্তু আপনার গায়েও লাগলো, আমার গায়েও লাগলো। আর যে কাদা ছোড়ালো, সে দূরে বসে দেখছে, দেখ কিভাবে কাদা ছোড়ালাম। এই ফাঁদে আপনারা পা দেবেন না। বিশাল অভিজ্ঞতা হয়নি, চলতে চলতে আমাদের যিনি পরামর্শদাতা আছেন গুরুদেব, আপনাদের অভিজ্ঞতা, রাস্তার উঁচু নিচু, গর্তের জল, এইগুলো থেকে আমরা শিখেছি। পাখির ডাক, রাস্তার যানজট, চলতে গিয়ে বারবার হোঁচট খাওয়া, ফিরে আসা, আবার সেই রাস্তা দিয়ে যাওয়া, আবার এক মানে কি বলবো, এক হাঁড়ি কালি নিয়ে এসেছিল, সেটাকে বাইপাস করে আবার এগিয়ে যাওয়া। অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা হবে, কিন্তু একটা কথাই বলি, অনেক বলছি তো, পথটা যদি সঠিক হয় আর আপনি যদি মোটামুটি সঠিক পথে থাকেন, একটা আন্দোলন, একটা দাবি প্রতিষ্ঠিত হয় সুনির্দিষ্ট ইস্যুস, সুনির্দিষ্ট আন্দোলনের রণনীতি আর রণকৌশল, তার ভিত্তিতে। আর আপনি যদি সঠিক থাকেন, যদি আপনি জানেন যে হ্যাঁ আমি আছি বেশ, ক্লারিফিকেশন এত দেবার প্রয়োজন নেই যে আমি ফলানা, আমি ডিমকা, আমি ফলানা, আমি এই সেই, নট নেসেসারি। কাজ করে যান, লড়াইটা দিয়ে যান। ঠিক শ্রীরামকৃষ্ণের কথা, কর্ম করে যা, ফলের আশা করিস না, আমরাই জিতব। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলি, আপনি যদি আমাদের সাথে আলোচনায় বসেন তো ভালো, নইলে এই দাবিটা আমাদের আবেদন, বারবার আবেদন, এই দাবিটা আমি আপনাকে পাঠিয়েছি, এটাই শেষ পর্যন্ত আপনাকে করতে হবে। শেষ পর্যন্ত আপনাকে এটাই করতে হবে। 26 সালে ভোটের আগে বিধানসভায় বিল পাশ করে দিন, দেখি কারা রাজনীতি করছে। পাশ করে দিন মুখ্যমন্ত্রী, এটাই সময় মাননীয় মুখ্যমন্ত্রী। আশা করি মুখ্যমন্ত্রী আমাদের ডাকবেন। এখানে শেষ করছি। নতুন চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন চাকরিপ্রার্থীদের আলাদা। হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন? এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক ছিলেন, আনটেন্টেড, তাদের একজনকেও বঞ্চিত করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। নমস্কার।